আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আমরা জানি আমাদের ফার্স্ট পার্টের অথবা প্রিলিমিনারির আপনার চতুর্থ যে পত্রটা আছে, চতুর্থ পত্রে চারটা গ্রুপ। কয়টা গ্রুপ? চারটা। এইখানেই সর্বোচ্চ গ্রুপ। অন্য কোনো পত্রে দেখবেন যে এত বড় গ্রুপ নাই, এ বি সি ডি, তাই না? সো ইতিমধ্যেই আমরা কিন্তু আপনার ইকুইটি ল, ট্রাস্ট ল এবং এসআর অ্যাক্ট এগুলোর ক্লাস কিন্তু আমি বলে দিয়েছি যে কোন দুইটা কোশ্চেন থাকার সম্ভাবনা। এই এ বি সি এই তিনটা গ্রুপে ইকুইটি ল, ট্রাস্ট ল এবং এসআর অ্যাক্ট এই তিনটা সাবজেক্টে তিনটা গ্রুপ। এই তিনটা গ্রুপে আপনার দুটো করে কোশ্চেন থাকবে, অ্যান্সার করতে হবে কয়টা? কে বলতে পারবেন? হ্যাঁ, এক্সেলেন্ট, একটা করে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? আপনার কোশ্চেন থাকবে দুইটা, অ্যান্সার করতে হবে একটা। সো আমি দুইটা কোশ্চেনই বলে দিয়েছি এবং দুইটাই পড়ানো হয়েছে, রেকর্ডিং আছে, তাই না? আচ্ছা, সো এই দৃষ্টিকোণ থেকে আমরা আশা করি আমরা কি করব, আমরা একটা কোশ্চেন খুবই ভালোভাবে দেখব, আরেকটা কোশ্চেন চোখের দেখা দেখে যাব, আর যাদের সময় আছে তারা আরও ভালো করে দেখার চেষ্টা করব, ঠিক আছে? আর এখানে তিনটা কোশ্চেন গেল তিনটা গ্রুপ থেকে। তো আজকে যে হিন্দু আইনটা আমরা কয়টা কোশ্চেন থাকবে? চারটা কোশ্চেন থাকবে। এর ভিতরে একটা থাকবে শর্ট নোট টাইপের, ঠিক আছে? চারটা কোশ্চেন থাকবে, একটা থাকবে আপনার শর্ট নোট টাইপের, আর বাকি ব্রড তিনটে কোশ্চেন থাকবে, ঠিক আছে? সো আমাদের এখানে হিন্দু আইনে আমার মেজর যে পার্টগুলো, ওইগুলো থেকে হিন্দু আইনে কিভাবে কোশ্চেনটা থাকতে পারে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। এখান থেকে আমাদের মূল বিষয় কি কি আমরা সেগুলো জানার চেষ্টা করব। প্রথমত দেখেন হিন্দু কারা। এটা যেহেতু 25 সালে আপনারা যারা পরীক্ষা দিবেন তাদের জন্য ইম্পর্ট্যান্ট না, বাট 26 সালে যারা দিবেন তাদের জন্য ইম্পর্ট্যান্ট, আর জানার জন্য ইম্পর্ট্যান্ট। তো হিন্দু এখানে মূলত কারা? হিন্দুর যে ব্যাপারটা আসছে এখানে সেটা হলো এই হিন্দুকুশ যে পর্বতমালা, হিন্দুকুশ পর্বতমালা বলতে আমরা কোনটাকে বুঝবো? আপনারা যদি ভারতীয় উপমহাদেশের ম্যাপটা দেখেন তাহলে আপনারা বুঝবেন যে এই ভারতীয় উপমহাদেশের মাঝখানটাতে পাহাড় আর উপরটাতে পাহাড়। আপনার কাছে মনে হইতে পারে আমি বাংলাদেশে বসবাস করি, আমি মনে হয় আমাদের দেশটা কত ছোট, ইন্ডিয়াটা কত বড়, 28টা দেশের সমান। ব্যাপারটা কিন্তু তা না। এই যে বঙ্গীয় বেসিন আর সিন্ধু যে বেসিন আছে, মানে হলো হিমালয় থেকে আপনার উত্তরপ্রদেশ হয়ে আপনার পাটনা হয়ে বাংলা পর্যন্ত যে জায়গাটা আসছে, এগুলো হলো সমতল এবং নদীর পার্শ্ববর্তী অঞ্চল। এইখানে মানুষজন সবচেয়ে বেশি। আপনারা হয়তোবা জেনে থাকবেন যে ভারতের সবচেয়ে জনবহুল যে প্রদেশটা সেটা হলো দিল্লির পাশের উত্তরপ্রদেশ, 22 কোটি প্রায়। হ্যাঁ, আবার দেখেন আপনার পাটনা অথবা বিহার যে আছে সেই জায়গাটা আবার এই বাংলা, পশ্চিমবঙ্গ বাংলা। আর হলো ওই পাশ দিয়ে হলো আপনার দিল্লি, পাঞ্জাব, সিন্ধু, এই যে এলাকাটা আছে সেটাকে বলা হয়, ওই পাশে যে হিন্দুকুশ পর্বতমালা আছে এই পর্বতমালার যে বেসিনটা, এই বেসিনের এই মাঝখান দিয়ে যারা বসবাস করত তাদেরকে বলা হতো হিন্দু, ঠিক আছে? আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম, এই যে বসবাসকারী মানুষ এর ভিতরে আপনি যদি 6 ভাগ করেন, 6 ভাগের 1 ভাগ মানুষ এই বাংলা, পূর্ববঙ্গ, বঙ্গ যে প্রদেশ ছিল এখানে বসবাস করত। দ্যাট মিনস কখনো এটা ভাবার প্রয়োজন নাই যে আমরা মনে হয় ছোট, আসলে আমরা ছোট না। যত আন্দোলন হয়েছে সব বাংলা এবং পাঞ্জাবে হয়েছে, ঠিক আছে? আচ্ছা, ওইদিকে আমরা না যাই। আমরা এখন যে জিনিসটা দেখব সেটা হলো যে হিন্দু কারা বলতে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে হিন্দু বলতে মূলত বোঝায় যে হিমালয়ের পর্বতমালার পরবর্তীতে যে বঙ্গীয় এবং সিন্ধীয় যে বেসিনটা আছে, বেসিন বলতে বোঝায় যে সিন্ধু নদ এবং গঙ্গা নদ, এই যে বেসিন মানে হলো তীরবর্তী অঞ্চল নিয়ে যে জায়গাটা গড়ে উঠেছে, এই এলাকাতে যারা বসবাস করত তাদেরকে হিন্দু বলা হতো,
ঠিক আছে, এবং পরবর্তীতে তাদের রীতিনীতি এবং যা কিছু আছে সেগুলো এই ধর্মের অন্তর্ভুক্ত। ঠিক আছে, আচ্ছা। তো হিন্দুদের যে 4টা জাতি আছে, আপনারা এই জিনিসটা, জাতের যে ব্যাপারটা আছে, আপনার ব্রাহ্মণ, তারপরে ক্ষত্রিয়, তারপরে বৈশ্য, শূদ্র, হ্যাঁ, এটা হলো সংস্কৃত নাম, তাই না? আর আপনার যে বাংলা নাম আছে সেটা কি হবে? পুরোহিত, ক্ষত্রিয় মানে যোদ্ধা। ঠিক আছে, পুরোহিত, যোদ্ধা, কৃষিজীবী বা ব্যবসায়ী বা কর্মজীবী যারা মানুষ আছে। ঠিক আছে, তো হিন্দু আইন থেকে যদি আপনার যে কোশ্চেনই আসুক, আপনারা ব্রড কোশ্চেন যখন অ্যান্সার করবেন, অলওয়েজ কিপ ইন ইউর মাইন্ড দ্যাট ইউ নিড টু পুট দ্য ডেফিনেশন ফার্স্ট। ডেফিনেশনটা আপনাকে অবশ্যই প্রথমে দিতে হবে। তারপরে হলো যে এটার যে ল্যাটিন অথবা গ্রিক, আপনার ম্যাক্সিমাম টার্ম ল্যাটিন থেকে আসছে, ল্যাটিন যদি থাকে সেটা দিতে হবে। শুধুমাত্র হিন্দু আইন এবং মুসলিম আইনের ক্ষেত্রে অ্যারাবিক, হিন্দুর ক্ষেত্রে কিছু সংস্কৃত শব্দ আছে যেটা কিনা বাংলাতেই ট্রান্সলেট করা। ঠিক আছে, সেই জিনিসটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো ডেফিনেশন আপনাকে দিতেই হবে, হিন্দু কারা অথবা হিন্দু বলতে কি বুঝো, যে কোনো সংজ্ঞা আসুক বা না আসুক, আপনার সরাসরি ব্রড কোশ্চেন চলে আসলো যে হিন্দু আইনের উৎস এবং প্রকৃতি বলতে কি বুঝো। উৎস এবং প্রকৃতি মানে হলো হিন্দু আইনের যে উৎপত্তিটা হয়েছে এবং এটার নেচারটা কেমন, হিন্দু আইনের নেচারটা কেমন, এরকম যখন আসবে আপনি অবশ্যই আগে কি দিবেন, আগে হিন্দু কারা এই ডেফিনেশনটা আপনি আগে দিয়ে শুরু করবেন। ঠিক আছে, তারপরে আপনি এই যে 4টা জাতি আছে এটা আপনি কিভাবে দিবেন, এটা আপনি ওই যে আমরা ট্রি আঁকি না, পেন্সিল দিয়ে লম্বা করে টাইনা এইভাবে 4টা দাগ দিবেন নিচে, দিয়ে পেন্সিল দিয়ে সুন্দর করে লিখবেন। ঠিক আছে, তারপরে দেখেন উৎস, সোর্স বা নেচার, যেমন কি আইনের সোর্স আসলে কি, আইন কেন গঠিত হয়, আমরা পড়ছি না যে মানুষের চাহিদার ভিত্তিতে, জনগণের আশার ভিত্তিতে, অথবা বিভিন্ন ধর্মীয় রীতিনীতি, বিভিন্ন কালচার, সংস্কৃতির উৎস, মানে মেজরিটি মানুষ যে জিনিসটা চায় সেটাই আইনে সন্নিবেশিত হয়। এটাই চিরকাল থেকে হয়ে আসছে, মানুষ চায় না বাট সেটা আইন, এটা হওয়ার কথা না, এটা হওয়ার কথা ছিল না। যেমন ধর্মীয় রীতিনীতি, সতীদাহ প্রথা যে ছিল কেন উচ্ছেদ হয়ে গেছে, কারণ মানুষ এটা চায় না, এটা সমাজ সংস্কারে এটা উঠে গেছে যে স্বামীর সাথে স্ত্রীকে চিতায় পোড়ানো। আচ্ছা, তারপরে দেখেন হিন্দু আইনের যে উৎসগুলো আছে, উৎসগুলোর ভিতরে আপনার বেদ আছে, তারপরে আপনার স্মৃতি আছে। স্মৃতি বলতে কি, স্মরণ রাখা হয়, যে জিনিসটা ঈশ্বরের বাণী বিভিন্ন স্মরণ রাখতে রাখতে একটা পর্যায়ে চলে আসছে, এখনও মানুষ এই জিনিসগুলো আপনার কি বিভিন্ন স্মৃতি হিসাবে অথবা মুখের বয়ান থেকে থেকে কন্টিনিউয়াসলি চলতে থাকে। শ্রুতি, বেদ, বেদের অপর নাম পুরাণ, হিন্দুদের পুরাণ হলো আরেকটা উৎস। পণ্ডিতদের ব্যাখ্যা, পণ্ডিতদের ব্যাখ্যা বলতে কি বোঝায়, যারা কিনা হিন্দু পাণ্ডিত্য, স্পেশালি ব্রাহ্মণ যারা, তারাই কিন্তু পূজা অর্চনা করেন। এখানে যারা নন মুসলিম আছেন তারা আরও ভালো বলতে পারবেন, কিন্তু আমাদের সবাইকে জানতে হবে এই জন্য কারণ আপনার কাছে হিন্দু আইনের বিভিন্ন ব্যাপার নিয়ে আপনার কাছে ক্লায়েন্ট আসবে। সো এখানে পণ্ডিতদের ব্যাখ্যা, প্রথা, প্রথাটা কীভাবে, যেমন প্রথা, কাস্টমস যে আছে, বিভিন্ন সময়ের বিভিন্ন রীতিনীতি পরবর্তীতে কিসের রূপ লাভ করে, আইনের রূপ লাভ করে, তাই না? তারপরে নজির, নজির বলতে কি বোঝায়, নজির হলো সেই জিনিসটা যেটা কিনা আইনে সমাদিত না, বাট মানুষের কল্যাণার্থে বিচারীয় কার্যক্রমে সেই জিনিসটা আপনার অর্ডার দেওয়া হয়েছিল পারিপার্শ্বিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে, মনে রাখবেন, সেটাকে বলে প্রেসিডেন্ট বা নজির। এই প্রেসিডেন্ট আইন বিজ্ঞানেও আছে, সামনেও পাবেন, সারা জীবনই পাবেন যে প্রেসিডেন্ট বলতে কি বোঝায়। প্রেসিডেন্ট বলতে বোঝায় বিদ্যমান যে হিন্দু আইন আছে সেইখানে মনে করেন একটা প্রবলেম সর্ট আউট হচ্ছে না, বাট এটার কিন্তু সমাধান দিতে হবে। আমরা এই যে ইকুইটি ল যখন পড়ছি ওখানে 2টা কোশ্চেন পড়ানো হয়েছে, একটা হলো ইকুইটি ল সম্পর্কে আর একটা হলো ম্যাক্সিম সম্পর্কে। এই 2টাই পরীক্ষাতে থাকবে, 2টা কোশ্চেনই প্রশ্নে থাকে, যে কোনো একটা অ্যান্সার করতে হবে। ওইখানে আপনাদেরকে যখন ম্যাক্সিম পড়াইছিলাম, ম্যাক্সিমে কিন্তু একটা পয়েন্ট ছিল যে বিচার প্রতিকারবিহীন কিন্তু কেউ যাবে না।
বিচার প্রার্থী যারা আছে তাদেরকে প্রতিকারবিহীন কেউ যাবে না। এই যে চ্যান্সরি কোর্ট যে ছিল, চ্যান্সরি কোর্টে যে বলা হয়েছিল যে কমন কোর্টে, ইংল্যান্ডের কমন কোর্টে যারা কিনা সমাধান পাচ্ছে না তারা কোথায় যাচ্ছে? উচ্চ কোর্ট, তৎকালীন চ্যান্সরি কোর্ট। ওই চ্যান্সরি কোর্টে যাওয়ার পরে তাদেরকে ওইখানে কিন্তু আইন নাই, ওইখানে কি ছিল? 12টা ম্যাগজিম ছিল। তার মধ্যে একটা ম্যাগজিম কি ছিল? যারা বিচার প্রার্থী প্রতিকারবিহীন কেউ যাবে না, কারণ সেইখানে প্রতিকারের জন্য আসছে। প্রতিকারটা তারা কিভাবে দিত? সামাজিক ন্যায়পরায়ণতা, পারিপার্শ্বিক অবস্থা, এগুলোর উপর বেসিস করে অর্ডার দিত। বর্তমান সময়ে নজিরটা কীভাবে আসে? নজিরটা বিচারকদের ওই প্রেক্ষাপট থেকে আসে, বিভিন্ন ক্ষেত্র আছে, আমি একটা ক্ষেত্র বলতেছি। সেই প্রেক্ষাপট থেকে আসে যে বিদ্যমান এক্সিস্টিং আইনের সঙ্গে সম্পূর্ণভাবে মিলতেছে না, বাট রায় দিতে হবে। তখন তারা কি করে? তখন তারা বিদ্যমান আইনের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে সমাজের জন্য যেটা হিতকর, কল্যাণকর, সেই জিনিসটা তারা অর্ডার হিসেবে দেয়। আর হলো ফ্যাক্টাম ভ্যালিড। ফ্যাক্টাম ভ্যালিডটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা দেখছেন না, কয়েকদিন আগে ভাইরাল হয়েছে একটা বাচ্চা, মেয়ে বাচ্চা, সে মা হয়ে গেছে, তার বাচ্চাটা ফেরত পেয়েছে। তার বয়স কত কে বলতে পারবেন? দেখি, বলতে পারেন কি না? 13 বছর। হ্যাঁ সাবরিনা আপু, 13 বছর। তো 13 বছরের একটা বাচ্চা মেয়ের 7 বছরের আরেকটা বাচ্চা আছে, মানে বাচ্চার বাচ্চা। হ্যাঁ ফারজানা আপু বলেন। হ্যাঁ, বলতে চাচ্ছিলাম যে সেকটাম ভ্যালিড কি টিকার জন্য ইম্পর্টেন্ট? হ্যাঁ, টিকার জন্য ইম্পর্ট্যান্ট, রাইট। অবশ্যই ফ্যাক্টাম ভ্যালিড শর্ট নোট হিসাবে আসে। আর যদি এই ব্রড কোশ্চেনটা আসে, যেমন যারা 25 সালে পরীক্ষা দিবেন তাদের এটা ব্রড হিসাবে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে? আর যারা 26-এ পরীক্ষা দিবেন তারা শর্টও দেখবেন, ব্রডও দেখবেন। এখন এই যে বাচ্চা মেয়েটা, তার যে নাবালক যে বিয়া হয়েছে, এই বিয়া হওয়ার পরে তার যে বাচ্চা হইল, হ্যাঁ, এখন নাবালক বিয়ে হওয়া এটা কি আইনে অবৈধ না? এটা তো আইনে অবৈধ। তাহলে তার বাচ্চাটা কিভাবে বৈধ হলো, তার বিয়েটা কিভাবে বৈধ হলো? ঠিক আছে, এখন মনে করেন বিয়ে তো হয়ে গেছে, এই যে বিয়ে হয়ে যাওয়া, তার পরবর্তী সিচুয়েশনে তাকে আইনিভাবে বৈধতা দেওয়া, ঠিক আছে, এই জিনিসটা ফ্যাক্টাম ভ্যালিড কাইন্ড অফ, ঠিক আছে? মানে উচিত নয় এমন কোনো কাজ করে ফেলছে, সেটাকে অবৈধ হিসাবে গণ্য না করা, ঠিক আছে, গণ্য না করা। তো হিন্দু আইনের এই ব্যাপারটা আছে, কি বলা আছে? যার কিনা একমাত্র পুত্র, তাকে কি নেওয়া যাবে না? দত্তক নেওয়া যাবে না। এখন মনে করেন দত্তক নিয়ে ফেলছে, নেয়ার পরে তখন সেটার অবৈধ হিসাবে গণ্য হবে না। এটা এখানে একটা মামলার রেফারেন্স আছে আপনাদের গাইডে, বইয়ে, যে উমাদে বনাম গোকুলন্দ। মামলাটা কত সালের? ব্রিটিশ আমলের, 1878 সালের, ঠিক আছে? জুডিশিয়াল ডিসিশনস বলতে আমরা কি বুঝি? আদালতের সিদ্ধান্ত, ঠিক আছে? আদালতের সিদ্ধান্ত, আদালতের সিদ্ধান্ত বলতে আমরা কি বুঝি? আদালতের যে রায়টা হবে সেটাই তো। আমরা স্টেপগুলো জানি কিনা আইন বিজ্ঞানে কিন্তু আপনাদেরকে পড়ানো হয়েছে, তারপরেও আমি চেষ্টা করব এটা শেষ করে আবার রিক্যাপ করার জন্য। দেখেন সেখানে কি আপনার প্রথমে কি থাকবে? প্রথমে থাকবে ইনস্টিটিউশন অফ সুট, মানে হলো মোকদ্দমা দায়ের করা, তাই না? তারপরে কি থাকবে? মোকদ্দমা দায়েরের পরে কি থাকবে? মোকদ্দমা দায়েরের পরে তারপরে হলো আপনার সমন জারি, তারপরে বিচার্য বিষয় নির্ধারণ, উইটনেস, হ্যাঁ, সাক্ষী শুনানি, এগুলোর পরে আসবে রায়, ঠিক আছে? রায়টা হলো বিচারিক সিদ্ধান্ত, ঠিক আছে, জুডিশিয়াল ডিসিশন। তো রায়টা যখন আপনার হবে, রায়ের পরেও কিন্তু শেষ হয় না। রায়ের পরে কি হয়? রায়ের পরে ডিক্রি হিসেবে বের হয়। ওই ডিক্রিটা হলো অফিসিয়াল কপি, ঠিক আছে? ডিক্রিটা কি? অফিসিয়াল কপি। তারপরেও কিন্তু শেষ হয় না, তারপরে কি থাকে? ডিক্রি জারি। হ্যাঁ, যে ভাইয়া ডিক্রি জারিটা আবার কি? দেখেন, মনে করেন যে আপনি এই যে আপনাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়াইছি, এখানে 2টা কোশ্চেন পড়াইছি। তো সুনির্দিষ্ট প্রতিকার আইনে আমরা সবাই জানি 8 নাম্বার সেকশনে কি? সত্য উদ্ধারের মামলা। মানে আপনার নামে দলিল আছে, আপনি কি করতে চাচ্ছেন? আপনি আমার নামে যেহেতু টাইটেল আছে, ইনস্ট্রুমেন্ট যেটা, দলিল যেটা, আমার সত্য পুনরুদ্ধার করতে হবে। তো এই যে আপনার সত্য পুনরুদ্ধার আপনি করতে চান,
এই সত্য পুনরুদ্ধারের জন্য আপনি কি করবেন? আপনি 12 বছরের ভিতরে আপনাকে মোকদ্দমা করতে হবে, তাই না? এখন মনে করেন মোকদ্দমা করলেন, মোকদ্দমা করার পরে আপনি জিনিসটা আদালতে ডিক্রি হিসাবে হইল। এখন ডিক্রি হিসাবে হইল, ওই লোক কি আপনার জায়গা ছেড়ে দিয়ে যাওয়ার কথা না? সে মনে করেন আপনার জায়গা ছেড়ে দিয়ে যাচ্ছে না, তখন আপনি কি করবেন? তখন হলো ডিক্রি জারির মামলা করতে হয়। যে আদালত যে ডিক্রিটা দিছে সে তো আইনের প্রতি শ্রদ্ধাশীল না, সে ডিক্রিটা মানতেছে না, তখন যে মোকদ্দমাটা হয় সেটা ডিক্রি জারি। এই ছোট ছোট জিনিসগুলো মনে রাখেন, সেকেন্ড ইয়ারে কাজে লাগবে, তারপরে অ্যাডভোকেটশিপ পরীক্ষায় কাজে লাগবে, সারা জীবন কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, হিন্দু আইনের উৎস হিসেবে প্রথার ভূমিকা, এগুলো অলরেডি আমি বলছি যে প্রথার যে আছে হিন্দু আইনটা, তাদের যে প্রথা, বিয়েও একটা প্রথা এবং অন্যান্য যে আনুষ্ঠানিক ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু একটা প্রথা হিসাবে কার্যকর। এখানে 2-3 মার্কস থাকে যে হিন্দু আইনে প্রথার ভূমিকাটা কী। তারপরে দেখেন হিন্দু আইনের উৎস হিসেবে ন্যায়পরতার ভূমিকা। ন্যায়পরতা মানে কি, কে বলতে পারবেন যে ভাই আমি ন্যায়পরতা বলতে এটা বুঝি? এনিবডি? ন্যায়পরতা, আপনাদের ইকুইটি ল এর বাংলা কি? ওমা, কেউ বলতে পারতেছেন না? ভাইয়া শুনি নাই, আবার বলেন। ইকুইটি ল, ইকুইটি ল এর বাংলা কি? ইকুইটি মানেই তো ন্যায়পরতা। হ্যাঁ, ইকুইটি মানে হলো ন্যায়পরতা। এখন আমাকে বলেন এই ন্যায়পরতা বলতে আপনি কি বুঝেন? ন্যায়পরতা বলতে স্যার যে সমতা, মানে যার একটু কম আছে তাকেও সমানভাবে যেন সে অধিকারটা পায়। মনে করেন এখানে মনে করেন আপনার রিদা আপু এবং মারিয়া আপু আছে, ঠিক আছে? তারা দুইজনই কি করতেছে? দেয়ালের পাশ দিয়ে ফুটবল খেলা দেখতেছে। এখন মারিয়া আপু ভালোভাবে দেখতে পারতেছে না, সে কোনো রকম উকি দিয়ে দেখতেছে, আর রিদা আপু লম্বা, সে গলা টান করে দেখতেছে। এখন আপনি তাদের মধ্যে ইকুইটি কিভাবে নির্ধারণ করবেন ন্যায়পরতা আইনে? যে যে একটু কম দেখতে পাচ্ছে ওনাকে একটা টুল দিয়ে হুম, দাঁড় করিয়ে দিতে হবে যেন উনি দাঁড়িয়ে সুন্দর মতো খেলাটা দেখতে পারে। আর অন্য আপু তো লম্বা আছে সেজন্য তার হ্যাঁ, কোনো মানে সমস্যা নেই। রিদা আপু লম্বা, সে তো এটাই। দেখতে পারতেছেই, আর মারিয়া আপু যেহেতু দেখতে পারতেছে না, তাকে একটা টুল দিলেন। এক্সিলেন্ট, অনেক সুন্দর বলছেন। এই যে আপনারা সবাই, সবার জন্যই বলছি, এই যে ব্যাপারটা, এইটা হলো ন্যায়পরতা। এটা কিন্তু ইকুইটি মানে কিন্তু সমতার আইন না, সবসময় মনে রাখবেন, সমতার আইন না, কি ন্যায়পরতার আইন, ঠিক আছে? ন্যায়পরতা, এই ন্যায়পরতাটা আপনারা মনে রাখবেন। তারপরে দেখেন এখানে কি আছে, হিন্দু আইনের বিভিন্ন মতবাদ, বিভিন্ন মতবাদ। এই যে যেমন এখানে দায়ভাগ মতবাদ আছে, মিতখরা মতবাদ আছে, বিভেদ রত্নকর আছে, দত্তক চন্দ্রিমা আছে, বিভেদ চিন্তামণি আছে এবং রচয়িতার নাম আছে। এইটা বিভিন্ন সময় 2-1 বার আসছে। তো আপনাদের মূলত মনে রাখতে হবে দায়ভাগ এবং মৃতখরা। কারণ কি, বাংলাদেশে হিন্দুদের মধ্যে যে মতবাদটা পরিচিত সেটা হলো, অথবা যেটা চলমান আছে সেটা কোন মতবাদ, এটা আমাকে কৃষ্ণা ভাই বলতে পারবেন? আপনি বলতে পারার কথা। দায়ভাগ মতবাদ। হ্যাঁ, দায়ভাগ মতবাদ প্রচলিত আছে, ঠিক আছে? আর মৃত খরাটা আমাদের পার্শ্ববর্তী দেশের আমাদের দেশে প্রচলিত। পশ্চিমবঙ্গে প্রচলিত আছে আপু। হ্যাঁ, তো এই যে আপনার কোনো ব্যক্তির মৃত্যুর পর তার পুত্র বা কন্যা সম্পত্তির যে মালিকানা লাভ করবে, এই ব্যাপারগুলো দায়ভাগা এবং মৃতখরার মধ্যে বলা আছে, ঠিক আছে? যে উত্তরাধিকার কিভাবে হবে, হ্যাঁ, আত্মীয়দের ক্ষেত্রে কে গুরুত্ব বেশি পাবে, কে গুরুত্ব কম পাবে, এই জিনিসগুলো এখানে বলা আছে, ঠিক আছে? তারপরে হলো যে শ্রেণী, আপনার ক্লাসিফিকেশন যে করা থাকে, প্রথমে থাকে স্বপিণ্ড, তারপরে কি থাকে শকুল, তারপরে কি থাকে সমানোদক, ঠিক আছে? তো এখানে পার্থক্যটা 21 সালে আসছে। সো আপনারা যারা 25-এ পরীক্ষা দিবেন অবশ্যই দেখবেন।
আপনার 25-এর জন্য স্ত্রী ধন, নারীর সম্পত্তি আর বিধবার সম্পত্তি, এটা কিন্তু আপনারা যারা 25-এ পরীক্ষা দিবেন আপনাদের জন্য যেমন ইম্পর্ট্যান্ট, যারা 26-এ দিবেন সবার জন্য ইম্পর্ট্যান্ট, কারণ এটা একটা কী জিনিস। এটা যারা 25-এ পরীক্ষা দিবেন তাদের শর্ট নোট হিসেবে আসতে পারে, আর যারা 26-এ পরীক্ষা দিবেন তাদের কি ব্রড কোশ্চেন হিসেবে আসতে পারে। তো আমরা মূলত এই যে ব্যাপার তিনটা আছে, যে স্ত্রীধন, নারীর সম্পত্তি আর হলো বিধবার সম্পত্তি, এই তিনটা সম্পর্কে আমাকে কে বলতে পারবেন বলেন তো? আমি কৃষ্ণা ভাই অথবা সঞ্জয় ভাই, আপনাদের মধ্য থেকে দুই একজন বলেন, কে বলতে পারবেন? আচ্ছা, তো আমরা স্ত্রী ধন এবং নারীর সম্পত্তি এবং বিধবার সম্পত্তি, এই তিনটা সম্পর্কে আমরা আসলে কি বুঝি? এই তিনটা সম্পর্কে দেখেন, আপনার যে সম্পদে যে স্ত্রীলোক আছে, এই স্ত্রীলোক কিন্তু সে আপনার বিবাহিত না, অথবা স্ত্রী বলতে এখানে বোঝাচ্ছে যে স্বামী আছে, সরি, বিবাহিত স্বামী আছে, তিনি স্ত্রী হিসাবে তার প্রাপ্যতা বোঝাচ্ছে, ঠিক আছে? যেখানে তার পূর্ণ অধিকার আছে বা নিয়ন্ত্রণ আছে, হ্যাঁ, সেটাকে আমরা বলবো স্ত্রীধন। এইটা আসলে কি? এটা কি জমি? না, জমি না। এটা কি যে কোনো ধরনের উপহার, দান বা নিজের ইনকাম। স্ত্রী ধনের যে ব্যাপারটা আছে সেটা মনে রাখবেন, যে সেটা আসলে জমি না, সেটা কি নিজের অর্জিত আয়, নিজের উপহার। দেখবেন যে বিয়ের সময় হিন্দুদেরকে সব দিয়ে দেওয়া হয়, কারণ স্ত্রী হিসাবে তার সম্পত্তি বলতে তার নিজের আয়ত্তে যে জিনিসগুলো আছে, নিজের আয়, উপহার, তারপরে যে জিনিসগুলো আছে অন্যান্য মানুষের কাছ থেকে যে দানগুলো পায় উপহার হিসেবে, সেইগুলো, ঠিক আছে? আর কোনো স্ত্রীলোক কোনো পুরুষ বা মহিলা থেকে উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি অর্জন করে সেটা হলো নারীর সম্পত্তি বা উইমেন্স স্টেট। উত্তরাধিকার সূত্রে পাওয়া বলতে কি বোঝায়? যে নারীর সম্পত্তি বা মহিলার সম্পত্তি উত্তরাধিকার হিসেবে অর্জিত হয়, বাবার কাছ থেকে পাইছে, মায়ের কাছ থেকে পাইছে, অথবা ঊর্ধ্বতন কোনো ক্রম থেকে পাইছে, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝবো? যে স্ত্রীধন বলতে বোঝায় যে জিনিসগুলো তার পূর্ণ অধিকার আছে, অস্থাবর সম্পত্তি, ইমুভেবল প্রপার্টি, সরি মুভেবল প্রপার্টি মানে অস্থাবর সম্পত্তি, আর ইমুভেবল প্রপার্টি মানে স্থায়ী সম্পত্তি, যেটা সেটা হলো নারীর সম্পত্তি, যেটা কিনা উত্তরাধিকার সূত্রে পায়। আর বিধবার সম্পত্তি বলতে আমরা কি বুঝি? বিধবা যারা আছে হিন্দু মহিলাদের ক্ষেত্রে, বিধবা হিসেবে সে আসলে স্বামী যখন মারা যাবে সেই তার রেখে যাওয়া যে সম্পদ আছে সেটা যখন সে ব্যবহার করবে, এটা হলো বিধবার সম্পত্তি, ঠিক আছে? এই বিধবা সম্পত্তিটা তিনি তার জীবন দশায় ব্যবহার করতে পারবেন ঠিকই, বাট কি করতে পারবেন না? তিনি কাউকে হস্তান্তর করতে পারবেন। তো এই তিনটার ভিতরে বেসিক পার্থক্যটা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি, তাই না? ফারহানা আপু, তানজিনা আপু, ফারজানা আপু, হয়েছে, আমারে আপু বানায়েন না। এখানে স্ত্রীধন, নারীর সম্পত্তি এবং বিধবার সম্পত্তি, এই পার্থক্যটা আমরা পড়ে ফেলবো, ঠিক আছে? আরেকটা জিনিস হলো সেবায়ত এবং মোহন্ত। এটা শর্ট নোট হিসাবে প্রায় সময় আসে, বোর্ড কোশ্চেনে খুব কমই আসে না বললেই চলে। সেবায়ত এবং মোহন্ত বলতে আসলে আমরা কি বুঝি? হিন্দুদের মন্দির যে আছে আর ধর্মীয় বিদ্যা শিক্ষার যে বিদ্যাপীঠ আছে, এই ধর্মীয় বিদ্যা শিক্ষার যে বিদ্যাপীঠ আছে সেইখানে আপনার যে ধর্মীয় প্রতিষ্ঠান, সেখানে যিনি, সেইটাকে মঠ বলে নর্মালি, সেই মঠের যিনি প্রধান থাকেন তাকে বলা হয় মোহন্ত। আর সেবা মানে হলো সেবা শুশ্রূষা করা, তাই না? কার সেবা? আপনার
দেব যিনি আছেন, হ্যাঁ, দেব বলতে ভগবান যাকে বলা হয়, তার সেবা যিনি করেন, রক্ষণাবেক্ষণ করেন, পরিচালনা করেন, তাকে বলা হবে সেবায়েত। তো সেবায়েত এবং মোহন্ত এই দুইটা জিনিস শর্ট নোটের জন্য দেখবেন। এইবার আসেন যারা 25-এর পরীক্ষা দিবেন তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, সেটা হলো দেবোত্তর সম্পত্তি। কারণ এটা 24 সালে আসার কথা। 24 সালে আমি অনেক পড়াইছি যে 24 সালে এটা আসবে, বাট 24 সালে এটা আসে নাই। দ্যাট মিন্স কি 25 সালে আসবেই আসবে, আর যদি কোনো কারণে 25 সালে না আসে 26 সালে তো আসবেই। আর 26 সালে 24 সালে 25 সালে যদি আসেও, তারপরেও এটা 26 সালে শর্ট নোট হিসাবে আসবে। কারণ কি, এইভাবে আমি যেভাবে বলতেছি না, এইভাবে যদি আপনারা চিন্তা করেন, ইন ফিউচার, নিয়ার ফিউচার আপনিও কি করতে পারবেন, আপনিও সাজেশন মেড করতে পারবেন, অথবা আপনিও ডিরেকশন দিতে পারবেন। এখন দেখেন দেবোত্তর সম্পত্তি বলতে কি বুঝায়, নামের ভিতরেই কিন্তু নিহিত আছে। এটার মালিকটা তাহলে কে, দেবতাগণ যে সম্পত্তির মালিক। হ্যাঁ, মানে কি দেবতাগণ যে সম্পত্তির মালিক, মানে হলো ধর্মীয় উদ্দেশ্যে যে জিনিসগুলো দেয়া হবে, মানুষ যে জিনিসগুলো দেয়, সেটাকে আমরা বলবো দেবোত্তর প্রপার্টি। ঠিক আছে, এখানে যে এলিমেন্টসগুলো আছে, ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে, খুবই সহজ। আপনারা দেখবেন যে সম্পত্তির মালিকানা থাকা, তারপর কি অন্যকে না ঠকানো, শর্তহীনভাবে উৎসর্গ করা, যে কোনো কন্ডিশন থাকতে পারবে না। তারপরে কি, যে দাতা আছে তাকে কি হইতে হবে, সুস্থ সাবালক হইতে হবে। কারণ চুক্তি আইনের 11 নম্বর সেকশনে আমরা পড়ছি, চুক্তি আইন 1872-এর 11 নম্বর সেকশনে কি বলা ছিল, যে নাবালক হওয়া যাবে না, সুস্থ থাকতে হবে, সাবালক থাকতে হবে, তাই না? এবং উৎসর্গ, স্যাক্রিফাইসটা কার নামে হইতে হবে, ডেফিনেটলি যিনি দেবতা আছে তার উপরে। এইটার কোনো ধরনের উপসত্ব ব্যবহার করা যাবে না। কোনো ধরনের উপসত্ব ব্যবহার করা যাবে না বলতে কি বোঝায়, মানে এটা থেকে কোনো লাভ অথবা এরকম টাইপের কিছু, যে আমি দাতা ঠিক আছে, যেটা কিনা আমাদের গ্রাম অঞ্চলে বিভিন্ন মাতব্বর আছে, দান করে ঠিকই, বাট ওটা থেকে আবার ওসল নেয়। ঠিক আছে, গরুটা দান করলাম, বাট থেকে গরুর দুধ নিয়ে খায়, এরকম টাইপের আছে, এইগুলো হওয়া যাবে না। ঠিক আছে, আর হলো এই যে দানটা করতেছেন সেটা ইলিগেল হওয়া যাবে না, মানে হলো বিদ্যমান আইনের পরিপন্থী হওয়া যাবে না। আপনাদের মাথায় কি কখনো ধরছে যে ব্রিটিশ আমলের আইনগুলো এখনও কেন প্রচলিত আছে, এটা কিসের বলে প্রচলিত আছে বলেন তো দেখি, কে বলতে পারবেন? ফারহানা আপু, জহিরুল ভাই, তানজিনা আপু, আব্দুল ভাই, পুরো নাম দেখতে পারতেছি না, মারিয়া আপু, সঞ্জয় ভাই, রিদা আপু, কে বলতে পারবেন বলেন তো, যে এই যে ব্রিটিশ আমলের আইনগুলো কেন এখনো চলমান আছে? এগুলো আসলে ভাইয়া ওই যে প্রথাগতভাবে চলে আসছে, যার কারণে মানে যুগ উপযোগী এখনো আছে, যার কারণে এই আইনগুলো এখনো পরিবর্তন হয়। হ্যাঁ, এটা ঠিক আছে, সঞ্জয় ভাই অনেক সুন্দর বলছেন যে টাইম টু টাইম জিনিসগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছে, আপডেট হয়েছে, মূল বিষয়বস্তু ঠিক রেখে। বাট আমি জানতে চাচ্ছি, বাংলাদেশ হওয়ার পরেও ব্রিটিশ আইন, পাকিস্তান আইন, এইগুলো কোন আইনের বলে এখনও বলবৎ আছে? আরও ভাইঙা বললাম। ভাইয়া এটা হলো যে আপনার সংবিধানের অনুমোদন আছে, তারপর হলো আইনের যে একটা ধারাবাহিকতা সেটা আছে ব্রিটিশ আইনের ক্ষেত্রে। মানে সর্বোপরি বলা যায় যে স্বাধীনতার পর যে স্থিতিশীলতা রাখার জন্য মানে ব্রিটিশদের যে প্রতিস্থাপিত আইন সেগুলো আর কি কার্যকর রাখা হয়েছে। একদম টু দ্য পয়েন্টে কথা বলছেন যে সংবিধানে আছে। আরেকজন বলেন দেখি। হ্যাঁ, আরেকজন ভাইয়া বলতে চাইছিলেন, বলেন বলেন, বললে ভুল হোক সমস্যা নাই, ভুল হইলে আমি খুশি হই। বলেন। পেনাল কোড, এই আইনগুলো তো এখনো পরিবর্তন হয় নাই, যার কারণে এগুলো এখনো চলমান আছে। যদি আইনের কোনো ধারা বা বিধান পরিবর্তন হয় বা সংবিধান পরিপন্থী হয়, তাহলে ওই আইনগুলো তো একদিকেই বাদ। কনস্টিটিউশনটা করছি। আচ্ছা, আমি বলতেছি আপনার এখানে যে সংবিধানটা আছে, সেই সংবিধানের দেখবেন মোস্ট প্রবাবলি 143 অথবা 146। লেট মি চেক আউট। আপনারা প্রপার্টি,
প্রচলিত আইনের হেফাজত, ঠিক আছে? অবশ্যই সবাই মনে রাখবেন। দেখেন, আমরা সবাই আইনের শিক্ষার্থী, সো আমাদেরকে এই জিনিসগুলো মনে রাখতে হবে। এটা আপনার খুব বেসিক থিংস, ঠিক আছে? খুব বেসিক থিংস, যে সেভিংস অফ এক্সিস্টিং ল, সবাই মনে রাখবেন। রেকর্ডিংটা থাকবে, আমি আমাদের যে ফেসবুক পেড গ্রুপ আছে আমি রেকর্ডিং দিয়ে দিব, সবাই শুনেন। আপনার আর্টিকেল 149, সেভিং অফ এক্সিস্টিং ল, subject to the provisions of this constitution all existing laws shall continue to have effect, মানে হলো এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে সকল প্রচলিত আইনের কার্যকারিতা ব্যাহত থাকিবে, অব্যাহত থাকিবে, ব্যাহত না, অব্যাহত থাকিবে। তবে বাট মে বি অ্যামেন্ডেড অর রিপিলড বাই, মে বি অ্যামেন্ডেড অর রিপিল বাই ল মেড আন্ডার দিস কনস্টিটিউশন, মানে এই সংবিধানের আলোকে ওটা কি করা যাইতে পারে, সংশোধিত বা রহিত করা যাইতে পারে। এই যে মনে করেন সুনির্দিষ্ট প্রতিকার আইন আপনাদের এই চতুর্থ পত্রের প্রথমে আছে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের অ্যামেন্ডমেন্টগুলো যে হয়েছে এই সংবিধানের বলে হয়েছে। সুনির্দিষ্ট প্রতিকার আইন কত সালের? 1877 সালের। এখন পর্যন্ত কিভাবে এটা কন্টিনিউ চলতেছে? এই সংবিধানের 149 নম্বর আর্টিকেলের বলে। ইভেন দ্যাট, আপনার সবসময় মনে রাখবেন, সংবিধানের পরিপন্থী যদি কোনো প্রচলিত আইন সংসদ থেকে পাশ হয়, সেটার যতটুকু সংবিধানের যে কোনো আর্টিকেলের সঙ্গে অথবা মৌলিক অধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ থাকবে, ততটুকু কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে, ঠিক আছে? আমরা পড়ব, সব কিছুই পড়ব, বাট মূল কী জিনিসগুলো আমরা সময় আমরা আলোচনা করব, যেন আমরা আপডেট থাকতে পারি। আমরা আইনের স্টুডেন্ট হিসাবে অন্তত আমাদের যেন বেসিকগুলো ঠিক থাকে, ঠিক আছে? আপনারা দেখেন, আপনারা স্নাতক সম্পন্ন করে যারা কিনা 2 ইয়ার্স এলএলবিতে ভর্তি হয়েছেন, আমি একটা ভিডিও করছিলাম, সেটা আছে কিনা আমাদের যে গ্রুপে আমার দেখতে হবে, যে আপনাদের এই 7টা পত্রে কিন্তু 13টা সাবজেক্ট পড়ানো হয়। আবার ফাইনাল ইয়ারে অলমোস্ট 17টা সাবজেক্ট পড়ানো হয় 8টা পত্রে। মানে কি, আপনার 30টা সাবজেক্ট পড়েন। আপনার ঢাকা ইউনিভার্সিটির যে লয়ের সিলেবাস, সেখানে 4 বছরে আপনার 32টা সাবজেক্ট পড়া হয়, সেইখানের 30টা এখানে আছে। এই যে চতুর্থ পত্র পড়তেছেন, আপনার ইকুইটি ল, তারপরে ট্রাস্ট ল, তারপরে সুনির্দিষ্ট প্রতিকার আইন, হিন্দু আইন, এখানে আপনি 400 মার্কসের জিনিসটা 100 মার্কসের ভিতরে আপনাকে দিয়ে রাখছে। এখানে 4টা সাবজেক্ট সেখানে। দ্যাট মিন্স কি, আপনার এখানে পড়ার সুযোগ আছে, আপনার এখানে জানার সুযোগ আছে, বাট এটা আপনার মন থেকে থাকতে হবে যে না, আমি জানতে চাই। কারণ ন্যাশনাল ইউনিভার্সিটির আপনারা দেখবেন বিভিন্ন ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ল পাস করছে, অনার্স করছে, বাট সেটার বার কাউন্সিলের তালিকাভুক্ত না, সে অ্যাডভোকেটশিপ পরীক্ষা দিতে পারতেছে না। কিন্তু আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের লয়ের সার্টিফিকেট, এটা আপনার সরকার স্বীকৃত একটা সরকারি সার্টিফিকেট। সো আপনি এখান থেকে এই সার্টিফিকেটের ভ্যালুটা আপনার অবশ্যই আছে, কিন্তু সবাই শুধু নাক সিটকায় বিভিন্ন কারণে, কারণ পড়াশোনা নাই, জানা নাই। আপনি যদি জানতে পারেন, আপনাকে আটকানোর মতো বাংলাদেশে অন্তত কেউ থাকবে না, যদি প্রতিনিয়ত নিজেকে আপডেট রাখেন, জানতে পারেন। আমরা জানিই না এই যে সিলেবাসটা করা হয়েছে, এখানে এই 1500 যে মার্কস পড়ানো হয় 2 ইয়ারে, এটা আসলে যে সাবজেক্ট আছে টোটাল প্রায় 30টার মতো। এবং কোন 2টা সাবজেক্ট নাই ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্ট অনুযায়ী, সেটাও আমি বলে দিচ্ছি। 3টা সাবজেক্ট, এটাও আপনি বই কিনে পড়তে পারেন। একটা হলো অপরাধ বিজ্ঞান, মানে ক্রিমিনোলজি, সেকেন্ড ইয়ারে। আর ফার্স্ট ইয়ারে হলো বাংলাদেশের বিচার ব্যবস্থা, পড়তে পারেন। আর থার্ড ইয়ারে হলো এনভায়রনমেন্টাল ল, পরিবেশ আইন। এই 3টা বই ছাড়া 3300 মার্কসের পড়ানো হয়। বাকি 3000 মার্কসের সকল পড়া এই ফার্স্ট ইয়ার এবং ফাইনাল ইয়ার এলএলবি 2 ইয়ার্স পাস করছে আছে আমার কাছে একদম প্রমাণসহ। কারণ আমি যখন স্টাডি করছি, আমি যখন এগুলো দেখছি, তখন আমার কাছে কখনোই মনে হয় না যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসটা এনরিচ না। স্যার আবার একটু বলবেন প্লিজ? একটা হচ্ছে অপরাধ বিজ্ঞান, আর দুটো ঢাকা ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার অনার্সে আছে দ্য জুডিশিয়াল সিস্টেম অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের বিচার ব্যবস্থা, বইটার নাম। সেকেন্ড ইয়ারে হলো ক্রিমিনোলজি, অপরাধ বিজ্ঞান, ঠিক আছে। আর থার্ড ইয়ারে আছে এনভায়রনমেন্টাল
ল, মানে পরিবেশের যে আইন, এনভায়রনমেন্টাল ল অফ বাংলাদেশ। এর বাইরে যত সাবজেক্ট আছে ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার, এখানের প্রিলির 2 ইয়ারের যে সাবজেক্টগুলো আছে সবগুলো, যেমন মনে করেন আপনি এখানে আইন বিজ্ঞান পড়তেছেন, তারপরে দ্বিতীয় পত্রে আপনি কন্ট্রাক্ট ল এবং টর্ট ল পড়তেছেন, এখানে 100 মার্কসের, ওদের ওখানে 200 মার্কস। তারপরে তৃতীয় পত্রে মুসলিম আইন পড়তেছেন, চতুর্থ পত্রে যে 4টা সাবজেক্ট আমি বললাম 400 মার্কসের। তারপর পঞ্চম পত্রে আপনি পড়তেছেন বাংলাদেশ, ইউকে অ্যান্ড ইউএসএ ল, এদের এখানে বাংলাদেশের 200 মার্কস আছে, ইউকে 100, ইউএসএ 100। তারপরে মনে করেন আপনার লেবার অ্যাক্ট পড়তেছেন, সেটা 100, ট্যাক্সেশন অ্যাক্ট পড়তেছেন 100। আপনি এখন হিসাব করেন, এখানে মিনিমাম 13টা সাবজেক্ট হবে, ঠিক আছে। আবার মনে করেন সেকেন্ড ইয়ারও সেম, ওইটা এখন বলে সময় নষ্ট করব না, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন দেবোত্তর সম্পত্তি আপনার এখানে গেল, ঠিক আছে, যে দেবোত্তর সম্পত্তি কিভাবে প্রতিষ্ঠিত হয়, উপাদানগুলো আমি বললাম, এটা অবশ্যই দেখবেন। তারপরে দেখেন দেবোত্তর সম্পত্তির ক্ষেত্রে সেবায়েতের কার্যবলী। সেবায়েতকে ওই যে দেবোত্তর সম্পত্তির যে দেখভালও করে, আমরা কিছুক্ষণ আগে যে টিকাটা পড়লাম, এই সেবায়েত যিনি আছেন তার কার্যক্রম কি, হ্যাঁ, সে কোন অবস্থায় সম্পত্তি রদ করতে পারে, বাতিল করতে পারে, হস্তান্তর করতে পারে। রদ করা মানে কি, একটা জিনিসকে স্টপ করা, আরেকটা বাতিল করা, আরেকটা হলো হস্তান্তর করা, ঠিক আছে। এই জিনিসটা এখান থেকে দেখবেন। আর হলো দেবতা আইনের চোখে ব্যক্তি হিসাবে গণ্য কিনা, ঠিক আছে। আইনগতভাবে আমরা পড়ছি না যে কৃত্রিম ব্যক্তি হিসাবে তিনি গণ্য হবেন, সেটা কোন কোন ক্ষেত্রে হবেন আমরা এটা একটু দেখব। যেমন মনে করেন যে স্কুল, কলেজ, ঠিক আছে, এগুলার কোনো জান নাই, বাট তারা কি আর্টিফিশিয়াল পারসন, তাই না? কিসের মাধ্যমে? একটা বডির মাধ্যমে। যৌথ হিন্দু পরিবার যেটা আছে, এটা শর্ট নোট হিসাবে প্রায় সময় আসে। যৌথ হিন্দু পরিবার হলো হিন্দুদের একটা ঐতিহ্য, এবং যৌথ হিন্দু পরিবারের একজন কর্তা থাকে। এই কর্তা নিয়ে প্রায় সময় প্রশ্ন আসে, যে কর্তার কার্যক্রম, ব্যবস্থাপনা, ঠিক আছে। আর যৌথ হিন্দু পরিবার বলতে কি বুঝো? একটা নির্দিষ্ট সময় ধরে বংশ পরম্পরায় যদি তারা আমাদের আগে যৌথ পরিবার ছিল না, যেমন আমি ছোট থাকতে আমি দেখছি আমার আব্বা, আমার বড় কাকা, আমার ছোট কাকা, তারপরে তার ছোট যে আছে, 4 জনই লম্বা টিনের ঘর, সেখানে 4 ঘরে 4 জনই আছে। এবং কর্তাকে আমার দাদা মারা গেছে, তারপরে দাদি, তারপরে আমার বড় চাচা, এইরকমভাবে, ঠিক আছে। এটা কিন্তু বর্তমানে বাংলাদেশে দেখা যায় না বললেই চলে। সো এইখানে হিন্দুদের ক্ষেত্রে এই জিনিসটা এখনও স্টিল বিদ্যমান, স্পেশালি আপনার ইন্ডিয়াতে গেলে এই জিনিসটা বেশি দেখা যায়। এবং তামিল মুভিগুলো দেখলে আপনারা বুঝবেন যে কি পরিমাণ আপনার যৌথ হিন্দু পরিবার তারা এটা ফুটায় তোলে তামিল মুভিগুলোর মধ্যে। তো এখানে মনে করেন সবাই একত্রে বসবাস, সম্পত্তি বন্টন নাই একান্নবর্তীভাবে এজমালি। যেমন আমাদের বাড়িটা এখনও এজমালি হিসেবে আছে, মানে ভাগ হয় নাই সম্পত্তি। আমার চাচা কাকা বাড়ি এজমালি, সম্পত্তি অন্যদিকে ভাগ হয়েছে, বাট বাড়ির ভিতরে এজমালি, মানে হলো যৌথপনা রয়ে গেছে এখন। সো এই জিনিসগুলোকে বলা হয় যৌথ হিন্দু পরিবার, জাস্ট একটু পড়বেন। আর হলো যে যৌথ পরিবারের কর্তা বা ম্যানেজার, ব্যবস্থাপকের ক্ষমতা, ঠিক আছে। এই যে কর্তার ব্যাপারটা যে বললাম, তিনি কি করবেন, প্রধান যিনি থাকবেন, মেনটেনেন্স অফ প্রপার্টি, তারপরে ট্রান্সফার প্রপার্টি, ঠিক আছে। ট্রান্সফার প্রপার্টি কিন্তু আপনাদের একটা আইন আছে সেকেন্ড ইয়ারের প্রথম পত্রে, যে ট্রান্সফার প্রপার্টি 1882। তারপরে কি এক্সপেন্ডিচার এবং ইনকাম, তারপরে হলো যে কোনো ধরনের ঋণের সুদ, পরিবারের পক্ষ থেকে যে কোনো ধরনের মামলা মোকদ্দমা পরিচালনা করা, বিজনেস, তারপরে যে কোনো চুক্তি, বিরোধ মীমাংসা, তাই না, এ অধিকার ও কর্তব্য। এই জিনিসগুলো বোঝার তেমন কিছু নাই, এগুলো জাস্ট রিড আউট করবেন। বাট এখান থেকে আপনার কোশ্চেন থাকবে। আপনাদের 25-এর যে শর্ট সাজেশন, সেটা কিন্তু আমি পেইড ব্যাচে দিয়ে দিছি, আশা করি সবাই পাইছেন, সেই অনুযায়ী পড়া শুরু করে দেন। আচ্ছা, তারপরে দেখেন দত্তক কাকে বলে। এটা আপনাদের 25-এর কোশ্চেনে একটা ব্রড কোশ্চেন ইনশাল্লাহ হবে, হ্যাঁ, যারা কিনা ব্রড কোশ্চেন দিতে যাচ্ছেন। আর যারা মনে করেন যে শর্ট নোট দেবেন, তারা অবশ্যই শর্ট নোট দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। কারণ শর্ট নোটটা এই জন্য চেষ্টা করবেন, আমি মনে করেন যে আপনার এই যে সাবজেক্টগুলোতে আমি 67 অথবা 64 পাইছি, ওইগুলাতে কিন্তু আমি শর্ট নোট দিছি। কারণ শর্ট নোট আমি অ্যাভারেজে সবগুলো সাবজেক্টেই প্রায়
তুলনামূলক আপনার 54 থেকে 67 এর ভিতরে ছিল। এক দুইটা আছে যেটাতে 52 পাইছি অথবা এরকম পাইছি। তো এই যে ব্যাপারটা আছে, আপনার শর্ট নোট যেটা আছে, শর্ট নোটটা দিলে টিচারদের একটা জেনারেল কনসেপ্ট তৈরি হয় যে সে হয়তো বা পুরোটা সাবজেক্টের উপরে ভালো। তাই বলে ওইটা দিতে গিয়ে আপনি যদি মনে করেন কোনো ব্রড কোশ্চেন ভালো পারেন, সেটা ছাইরা যাওয়ার প্রয়োজন নেই। মাইন্ড ইট, ঠিক আছে? এখন দেখেন দত্তকার উইলটা, শর্ট হ্যাঁ বলতে আপনি কি টিকার কথাগুলো হ্যাঁ হ্যাঁ টিকার কথা বলছি ফারজানা আপু, টিকার কথা বলছি, আচ্ছা ঠিক আছে। টিকার কথা বলছি। আচ্ছা, তো আজকে আপনাদেরকে আমি একটু পড়া দিয়ে দিই যে এই যে কয়েকটা পড়াইলাম এই কয়েকটা আপনারা দেখবেন। আগামী ক্লাসে আপনারা দত্তক এবং উইলটা দেখে আসবেন। হ্যাঁ, দত্তক এবং উইল। আচ্ছা, উইলটা একটু বলি। উইলটা আসলে মরার পরে কার্যকর হয়, আর উইলের ক্ষেত্রে আপনি 3 ভাগের 1 ভাগের সম্পত্তি বেশি উইল করতে পারবেন না, এরকম একটা কন্ডিশন আছে। এই দুইটা জিনিস একটু ভালোভাবে দেখবেন। আর দত্তকের ক্ষেত্রে অ্যাডপশন যেটা আছে, সেই ক্ষেত্রে এই দত্তক থেকে একটা ব্রড কোশ্চেন হবে, উইল থেকে একটা ব্রড কোশ্চেন হবে। ঠিক আছে, উইল থেকে একটা ব্রড কোশ্চেন হবে। যারা কিনা 25-এ পরীক্ষা দিবেন, দুইটাই ইম্পর্টেন্ট। আর যদি না আসে, তারপরের জন্য ইম্পর্টেন্ট। তো এইটুকু পর্যন্ত সবাই বুঝছেন কিনা? এনি কাইন্ড অফ কোশ্চেন যদি আপনাদের থাকে আপনারা করেন, যে ভাইয়া এই কোশ্চেনটা আমার জানার ছিল আপনাদের সিলেবাস রিলেটেড। আর সবাই মোটামুটি বুঝতে পারছেন কিনা? হৃদা আপু বুঝতে পারছেন? সবাইকে আমি একটু জিজ্ঞেস করি, কাইন্ডলি একটু উত্তর দেন। মারিয়া আপু, জি ভাইয়া মোটামুটি বুঝতে পারছি। তারপরে ভাইয়ের নাম কি? আব্দুল লতিফ ভাই, ফারজানা ববি আপু। হ্যাঁ ভাইয়া বুঝতে পেরেছি এবং আমার রিভিশন হয়ে গেল ক্লাসে। আচ্ছা স্যাররা আচ্ছা যেভাবে পড়িয়েছিল আবার একটু রিভিশন হয়ে গেল। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া, বুঝতে পেরেছি। আমি তো আসলে রেগুলার ক্লাস করি না ওভাবে, তারপরেও চেষ্টা করছি বোঝার। না, আপনারা যদি আপনার ফ্রি গ্রুপের লিঙ্কে এবং পেইড গ্রুপে আমাদের সেম ক্লাস, আমি এইটুকু কাজ করতেছি যে ফার্স্ট ইয়ার বলেন, ফাইনাল ইয়ার বলেন আর বার কাউন্সিল, 3টা গ্রুপেই আমি ক্লাস সেম রাখছি। আপনারা যদি মনে করেন যে আমি ক্লাসগুলো নিয়মিত করব, তাহলে আপনার জন্য এনাফ। হ্যাঁ, আর পেইড গ্রুপটাতে এক্সট্রা হলো আপনার রেকর্ডিংটা পাচ্ছে, বারবার শোনা, অথবা ইন এডিশন ফ্যাসিলিটিগুলো পাচ্ছে। বাট কেউ যদি মনে করে যে আমি ক্লাসগুলো নিয়মিত করব, আপনার দেখবেন 90% কাভার হয়ে গেছে। এখানে শাই ফিল করার কিছু নাই, কারণ পড়াশোনা সবার জন্য উন্মুক্ত হওয়া জরুরি। বাট যারা একটু পেইড করে পড়বে তাদেরকে একটু ফ্যাসিলিটি দিতে হবে, এই আর কি। কিন্তু আমি সবার জন্য উন্মুক্ত রাখছি, হৃদয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে মারিয়া নূপুর আপু, ফারহানা আলম। জি, বুঝতে পেরেছি স্যার। থ্যাংক ইউ আপনার চমৎকার উদ্যোগের জন্য। আচ্ছা স্যার, খুব আশা করি। আচ্ছা, থ্যাংক ইউ। সাবরিনা মোস্তফা আপু, সঞ্জয় দেব ভাই। জি ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা, সঞ্জয় দেব ভাই। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তাইফিম হুসাইন দিনার ভাই। জি ভাইয়া, আমি লেট করে জয়েন করেছি তো আচ্ছা আচ্ছা মোটামুটি আর কি যতটুকু বলছেন ততটুকু বুঝতে পেরেছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। জহিরুল ইসলাম ভাই, লাস্ট ওয়ান। জি ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। হ্যাঁ বলেন একটা বলেন। কোশ্চেন, হ্যাঁ হ্যাঁ প্লিজ। হিন্দু লয়ের জন্য কোন টেক্সট বুকটা ভালো হবে, কোন রাইটারের? হিন্দুর জন্য সিরাজুল ইসলাম প্রামাণিক একজন আছেন। হ্যাঁ, ওনার বইটা আপনারা দেখতে পারেন, যদিও বইটা আমার কাছে নাই, কারণ আমি ওই আপনাদের মতো গত 5 বছর আগে যখন আমি হিন্দুলো কিনছিলাম, আমাকে একটা লাইব্রেরি থেকে ওই দীনেশ চন্দ্র না কি যেন নাম, একটা লাল চিকন বই ধরাই দিছিল, ফালতু একটা বই। বাট পরবর্তীতে আমি বিভিন্ন সোর্সের মাধ্যমে স্টাডি করে জানতে পারছি এটা নিতে পারেন। আর মুসলিম লয়ের জন্য ডিএফ মোল্লা ওনার রচিত বইটা বিভিন্ন রাইটাররা লেখছে, আপনারা এই জিনিসটা দেখে নেবেন, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? হুম। তো
কোশ্চেন ছিল হুম হুম ক্লাস কতদিন পর পর বা কোন সাবজেক্টের ক্লাসগুলো আপনি নিচ্ছেন? এখানে শুক্রবার এবং শনিবার আপাতত ক্লাস হচ্ছে। ইন এডিশন আপনারা গ্রুপে নোটিশ পাবেন। এই যে আজকের ক্লাসটা এক্সট্রা নেওয়া হয়েছে, কারণ মাঝখানে বেশ কয়েকদিন আমাকে ফার্স্ট ইয়ারের ক্লাসটা বন্ধ রাখতে হয়েছে, কারণ ফাইনাল ইয়ারের কিছু ঝামেলা ছিল, আর বার কাউন্সিল পরীক্ষার ক্লাস যে নেই সেখানে কিছু ঝামেলা ছিল। হ্যাঁ, সো আমি শুক্র শনিবারে থেকে প্রতি শনিবার হ্যাঁ ক্লাস। হ্যাঁ আপনারা গ্রুপে একটু খোঁজ রাখবেন, ঠিক আছে? গ্রুপটা একটু পিন করে রাখবেন। থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আমি একটা প্রশ্ন হ্যাঁ, করতে সবাই চাচ্ছি। ভাইয়া বললেই হবে, সমস্যা নেই। আর স্যার বলাটা ম্যান্ডেটরি না। হ্যাঁ বলেন। মানে দুই চাচাতো মানে চাচার সম্পত্তি আর কি কর্তব্য চাচাতো ভাই মারা যাওয়ার পর পাইছে। হুম হুম এখন এক চাচাতো ভাই না জানিয়ে নিজের নামে মানে তার আরো ভাই বোন আছে হুম হুম তারাও জানে না হুম হুম নিজের নামে জায়গা মানে নিজে আর কি বিক্রি করে দিছে অন্য লোকের কাছে হুম হুম এমনি। হুম হুম এখন সেক্ষেত্রে অন্য চাচাতো ভাই কে জানাও না যদি হুম হুম জানতো তাহলে উনি জায়গাটা কিনে রাখতো। হুম হুম উনি কিছু জানে না, ওনাকে না জানাইয়া এমনকি তার নিজের ভাই বোনদেরও না জানাইয়া হুম হুম উনি এককভাবে জমিটা বিক্রি করে দিছে অন্য অন্য দাগ মিলিয়ে হুম হুম আর কি হুম হুম নিজে অন্য যৌথ জায়গাগুলো ওইগুলো দাগ মিলিয়ে এককভাবে উনি জায়গাটা এখানে বিক্রি করে দুইটা দিছে। জিনিস, একটা হলো যে উনি যখন জায়গাটা তার নামে করছে তখন কেউ জানে না, এই তো। মানে বিক্রি করে দিছে, করে নাই, বিক্রি ওনার করে দিছে। ওনার নামে যখন করছে তখন অন্যরাও এখানে প্রাপ্য ছিল, জানে না, এটা বলছেন না প্রথমে? হ্যাঁ হ্যাঁ এটা এটা জানে। এটা হলো একটা। উনি এককভাবে বিক্রি করে দিছে আর জানে। বিক্রির যেটা, সেটা অগ্রক্রয়ের মামলা করবে 1 বছরের মধ্যে, অথবা যেদিন থেকে জানতে পারতেছে ওই লোক যেদিন থেকে দখলে আসছে সেখান থেকে 1 বছরের মধ্যে। এটা হলো অগ্রক্রয়ের মামলা। আর একটা মামলা করবে যে সে যে প্রতারণা করে যেদিন থেকে জানতে পারছে যে দলিল হইছে সেটার নকল কপি বের করে তার প্রতারণার মামলা করবে। এই ক্ষেত্রে যে লোক টাকা দিয়ে কিনছে সে হ্যাঁ তার কাছ থেকে অগ্রক্রয়ের মামলা করলে সেটা সে কিনার অধিকারী যদি 1 বছরের ভিতরে করে। আর হুম প্রতারণা যেটা করছে দলিল বাতিলের মামলা করতে হবে। এখানে দুইটা জিনিস, ঠিক আছে? দলিল বাতিলের মামলা আর একটা হলো অগ্রক্রয়ের মামলা, দুইটা একসঙ্গে করতে হবে। হুম সেই ক্ষেত্রে ফয়সালা আসতে পারে। সেই ক্ষেত্রে আদালত দলিল প্রথমে বাতিলের মামলা আর অগ্রক্রয়ের হ্যাঁ মামলা একসাথে করতে হবে। আদালত প্রথমে এখানে ইনজাংশন দিবে যে এটা যে বিক্রি হয়েছে, জমিটা যেভাবে আছে এটা এইভাবে থাকবে, বুঝতে পারছেন? হুম এটাকে বলে নিষেধাজ্ঞা সুনির্দিষ্ট প্রতিকার আইনে। হুম এটা হলো বেসিক। তার পরবর্তীতে এটা বিচারের মাধ্যমে সেটা ফয়সালা হবে যে সেটা সে পাবে নাকি আপনার। আপনি তো আর বলতেছেন যে সেটা অন্যদেরকে ঠকায় তার নামে করছে, সেটা বাটোয়ারনামা হওয়া, যদি মরসি সম্পত্তি হয়ে থাকে বাটোয়ারনামা হওয়া উচিত ছিল। হ্যাঁ সেটা যদি না হয়ে থাকে, করে দিতে দেয়। যত কিছুই করুক, যত কিছুই করুক, আইনি প্রতিকার আছে এখানে। আর অনেকে বলতেছে যে টাকা দাখিল করার জন্য সেটা কখন করতে হবে? টাকা দাখিল বলতে আপনার যখন অগ্রক্রয়ের মামলা করবেন, আপনার তখন ওই লোক যত টাকা দিয়ে কিনছে ওই টাকাটা ওই দলিল অনুযায়ী আপনি কোর্টের মধ্যে দিয়ে সে নিয়ে যাবে, আপনার জমি আপনার হাতে চলে আসবে। এটা হলো অগ্রক্রয়ের ক্ষেত্রে। আর বায়নার ক্ষেত্রেও সেম, আপনি বায়না করছেন তারপরে মনে করেন সে অন্য জনের কাছে বিক্রি করে দিছে, সেই ক্ষেত্রে আপনার বায়না যদি করে থাকেন 5 লক্ষ টাকার আর জমির দাম যদি হয়ে থাকে 8 লক্ষ টাকা, কোর্টে 3 লক্ষ টাকা দিয়ে কোর্ট আপনাকে বুঝাই দিবে। তবে সেই ক্ষেত্রে সেই বায়নানামাটা অবশ্যই রেজিস্ট্রেশন আইন 1908 অনুযায়ী আপনার রেজিস্ট্রিকৃত হইতে হবে, বুঝতে পারছেন? আদারওয়াইজ হ্যাঁ। প্রতিকার পাওয়া যাবে না। ঠিক আছে? বায়নানামার ক্ষেত্রে, অগ্রক্রয়ের ক্ষেত্রে এই সিস্টেম, ঠিক আছে? আর আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। আমার এখানে একটা প্রশ্ন ছিল ভাইয়া, আর হ্যাঁ, হ্যাঁ। জানার ছিল হুম। অগ্রপণের মধ্যে বিবাদী যিনি সরল বিশ্বাসে ক্রয় করছেন ওনাকে কি বিবাদী করা যায়? যিনি সরল বিশ্বাসে ক্রয় করছেন ওনার তো যদি সরল বিশ্বাসে গুড ফেথ যদি প্রমাণিত হয় সেই ক্ষেত্রে মনে করেন সে তো অপরাধী না। আপনি বিবাদী করতে পারেন, বিবাদী আপনি বাদী যে কাউকে করতে পারেন, বাট আদালতের দৃষ্টিতে সে অপরাধী হবে না
যদি সেখানে প্রুফ করা হয় যে সে গুড ফেথের বিষয়টা থাকে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? ঠিক আছে, তাহলে টুডে আপ টু দিস। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।